21 সেই ভিশন ডকুমেন্টে আমরা বলেছিলাম যে 21 সালের মধ্যে আমরা দারিদ্র্য সীমার নিচে 15 ভাগে এটিকে নিয়ে আসব। এই যে আমাদের লক্ষ্যগুলো, এই লক্ষ্যগুলোর মধ্যে দারিদ্র্য আমাদের দেশে কিভাবে নির্ধারণ হয়? আপনারা জানেন যে বাংলাদেশের দারিদ্র্য নির্ধারণে কিলো ক্যালোরি, কত গ্রাম খাবার একটা মানুষ খায় প্রতিদিন, সেই কিলো ক্যালোগ্রাম 2100 কিলোগ্রাম যদি খায় একজন, তাহলে আমরা বলি যে সে দারিদ্র্য সীমার উপরে আছে বা সে দরিদ্র না। আর যদি 1800 হয় তাকে আমরা বলি এক্সট্রিম পভার্টি বা অতি দরিদ্র। এই দুটির বিষয়ে কিন্তু তথ্য এসেছে। এটি কি করে সম্ভব হয়েছে? এটি সম্ভব হয়েছে অনেকগুলো দিক আছে। তবু আমি বলবো যে বর্তমান সরকারের যেটি ভূমিকা, আমাদের যে প্রত্যক্ষ আপনাদের ভূমিকার কথাটাই শুনতে চাই। আমরা বলবো যে আমরা দায়িত্ব নেওয়ার পর প্রথম আমাদের লক্ষ্য ছিল যে মানুষ যাতে খাবার খায়, কেউ যেন ক্ষুধার্ত না থাকে, তারা পর্যাপ্ত পরিমাণ খাবার যেন তারা খেতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা নিয়েছিলাম যে খাদ্যে কিভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায় বা খাদ্য ফুড সিকিউরিটি যেটা বলি, খাদ্য নিরাপত্তা, সেটি কিভাবে অর্জন করা যায়। খাদ্য নিরাপত্তার 3টি দিক আছে। একটি হলো অ্যাভেলেবিলিটি, একটি হলো ফুড অ্যাক্সেস, আর একটা হলো আমরা বলি নিউট্রিশন এবং সেফ। এই তো অ্যাভেলেবিলিটি যেটা প্রয়োজনীয় খাবার, যদি আমাদের প্রয়োজনীয় খাবার দেশে উৎপাদন না হয় তাহলে সেটা আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হবে। সরকার দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে আমরা স্থানীয়ভাবে 2007-8 সালের আমাদের অভিজ্ঞতা কি, আমাদের অভিজ্ঞতা সারা পৃথিবীতে খাদ্য নিয়ে সংকট হচ্ছে। আমরা বলি যে গ্লোবাল ফুড ক্রাইসিস, ফুয়েল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এই 3টা ক্রাইসিসের মধ্যে বাংলাদেশ 7-8 সালে খুবই কষ্ট করেছে। এখানে প্রায় দুর্ভিক্ষ হয়েছিল, মঙ্গ এলাকায় অনেক মানুষ না খেয়ে মারা গেছে এবং ব্যাপক একটা 7-8 সালে চরম খাদ্য সংকট হয়েছিল। পৃথিবীর অনেক দেশে এই খাদ্য নিয়ে সরকারের পতন হয়েছে 2007-8 সালে। কিন্তু আপনারা মনে করছেন যে আমরা এগুলোকে বিবেচনায় রেখে আমরা এসে 2টা সিদ্ধান্ত আমরা নিয়েছি, নীতিগত সিদ্ধান্ত। একটি ছিল আমাদের যে দেশজ উৎপাদন থেকে খাদ্যের চাহিদা মেটাইতে হবে। উই কল ইট যে প্যারাডাইম শিফট, আমরা পলিসি শিফট আমরা করেছিলাম যে সর্বাত্মক গুরুত্ব দিব স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর জন্য। দ্বিতীয়ত আমাদের ছিল, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে 2011 সালে বলেছিল, হঠাৎ করে ওই আপনার হাওর এলাকায় ফ্লাড হয়ে উৎপাদন কমে গিয়েছিল। জানুয়ারি মাসে ধান কাটতেছে, মৌসুমের সময় চালের দাম বেড়ে যাচ্ছে। তখন উনি দাঁড়িয়ে বলেছিল প্রয়োজনে আমি সকল উন্নয়ন বন্ধ করে দিয়ে মানুষের খাদ্য চাহিদা আমি মেটাবো, খাদ্য ব্যবস্থা করব। কাজে আমাদের 2টি লক্ষ্য ছিল যে দেশজ উৎপাদন আমরা বৃদ্ধি করব, প্রয়োজনে বিদেশ থেকে খাদ্য আমদানি করে মানুষের যাতে কষ্ট না হয়। আপনারা দেখেছেন যে আমি শেষ করছি, কথাটা শেষে আসবে, অর্থনীতিতে আসবে। আমরা এসে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সারের, ফার্টিলাইজারের দাম আমরা কমিয়ে নিয়ে আসি। যে সার আপনার ছিল 72 টাকা, সেই সার আপনার 22 টাকা 20 টাকা, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ নন ইউরিয়া সারের দাম কমানো হয়। আর ইউরিয়া সারের দামও মোটামুটি ছিল। আপনার বিদ্যুতের সেচের জন্য তার বিদ্যুতের নিশ্চয়তা দেওয়া হয়। সেচের ক্ষেত্রে বিদ্যুতের কোনো সমস্যা গত 4.5 বছর হয় নাই। কোনোদিন সারের কোনো সংকট হয় নাই। কোনো চাষিকে সারের জন্য গিয়ে রাস্তায় দাঁড়াতে হয় নাই, কোনো কিউ দিতে হয় নাই, কারোর কাছে বলতে হয় নাই। এই সারের দাম কমানো অন্যান্য পদক্ষেপ এবং কৃষিতে সার্বিক সুশাসন প্রতিষ্ঠার জন্য কৃষির উৎপাদন বেড়েছে, যেটা 3.5 ভাগ ছিল সেটি প্রায় 5 ভাগে গিয়েছে। কৃষিতে সুশাসন শব্দটি ব্যবহার করলেন, আমি শাইখ সিরাজের কাছে যেতে চাচ্ছি। আমি 1 মিনিট, আরেকটু আমাকে 1টা মিনিট দেন, আমি কথাটা শেষ করি, তাই ভালো হবে। এটি গেল একটা দিক। খাদ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, খাদ্যের চাহিদা মেটানো, মানুষ যাতে কিনে খেতে, যে গরিব মানুষ মঙ্গ এলাকায় তার কাজ নাই, তার আয় নাই, খাবার কিনতে পারে না, তার জন্য আমরা ওই এলাকায় একটি কর্মসূচি, এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুর, এক্সট্রিম পুর, যাতে অতি দরিদ্রের জন্য। আপনি পরেও আরো সুযোগ পাবেন, আমাদের এই পদক্ষেপগুলোর জন্য গ্রাম এলাকায় আমরা উই হ্যাভ মোবিলাইজ রিসোর্সেস টু দ্য রুরাল এরিয়া। গ্রামীণ এলাকায় রিসোর্স গিয়েছে, মানুষের কাছে মানুষের আয় বেড়েছে, ফলশ্রুতিতে মানুষের দারিদ্র্য কমে এসেছে। এটি শুধু উৎপাদন বৃদ্ধির জন্য না, আমাদের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আওতায় আমরা অনেকগুলো কর্মসূচি নিয়েছি। ফলশ্রুতিতে গ্রামীণ অর্থনীতি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেগবান, চাঙ্গা, গতিময়তা এসেছে এবং ফলশ্রুতিতে আমি বলবো যে অস্বাভাবিকভাবে দারিদ্র্য সীমার নিচে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। শাইখ সিরাজ,
কৃষিতে সুশাসন এই শব্দটি ব্যবহার করলেন মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, এবং আপনি এই বিষয়টি নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। আপনি এই মুহূর্তে অবশ্যই এই কৃষিতে, বিশেষ করে কৃষি খাত থেকে কিছু শ্রমিক সরে যাওয়ার কথা বললেন এর আগে অর্থনীতিবিদ ওয়ার্ল্ড ব্যাংকের, এবং আরো অনেকগুলো পয়েন্ট তারা তাদের প্রতিবেদনে বিস্তারিত দিয়েছেন। আপনিও নিশ্চয়ই দেখেছেন সেই প্রতিবেদন। আপনি কিভাবে দেখছেন বর্তমানে কৃষির অবস্থা এবং এই সরকারের পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী যে দাবিগুলো করলেন সেই বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। কৃষি সুশাসন এবং মাননীয় মন্ত্রী একটু আগে যে কথাগুলো বললেন যে এই সরকার আসার পরে যে সমস্ত স্টেপসগুলো নিয়েছে বলে বর্তমান প্রেক্ষাপট, দারিদ্র্য বিমোচন, মানুষের ক্রয় ক্ষমতা, ক্যালোরি ইনটেক বাড়া, সবগুলো বিষয়কে উনি মূল্যায়ন করেছেন ওনার অবস্থান থেকে। এটি একরকম, এটা আংশিক সত্য। কৃষি এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা যেটি আমরা বলি না কেন, এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। আজকে যে ইনপুটটা কৃষিতে দিচ্ছেন কালকেই সেটার ফিডব্যাক সেভাবে আসে না। একটা বীজ, নতুন ধরনের বীজ যদি আপনি কৃষককে দেন, সেটা ট্রায়াল এরার করতে করতে একটা সময় এসে এটার একটা কাঙ্ক্ষিত ফলন হয়। মাননীয় মন্ত্রীর কথার অংশটুকুর আংশিক সত্য যে 2007-8-এ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার বলয়ের ভিতরে একটা ভাঙন দেখা দিয়েছিল। জৈব জ্বালানি ব্যাপকভাবে ব্যবহারের ফলে বিশ্বব্যাপী খাদ্যের একটা সংকট হয়েছিল। সেই সময় কেয়ারটেকার গভর্নমেন্টের সময় বাংলাদেশ এরকম একটা সংকীর্ণ অবস্থার ভিতরে পড়েছিল। পরবর্তীতে যে সরকার আসলো বা আসবে চিন্তা ভাবনা করেছিল, তাদের ভেতরে সরকারের ভেতরে নিশ্চয়ই একটা পূর্ব পরিকল্পনা ছিল যে জনগণকে যদি সাথে রাখতে হয় তাহলে আমাকে খাদ্য নিরাপত্তাটাকে নিশ্চিত করাটা খুব বেশি জরুরি হবে। সেদিক থেকে বর্তমান সরকার হয়তো তার চিন্তা চেতনার ভেতরে এই বিষয়টা ছিল বলে তারা এসে এই কাজগুলো করেছে অর্থাৎ সে এগ্রিকালচার ইম্পোর্ট সাপ্লাইটা প্রপার রেখেছে, সার প্রপার ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করেছে। হ্যাঁ, সবকিছু করার ফলে কি হয়েছে যে কৃষক পেয়েছে বলে সে রিটার্নটা পেয়েছে, সে প্রয়োজনীয় উপকরণগুলো ব্যবহার করেছে, খাদ্যটা তৈরি হয়েছে, আসছে। এখন এই গোটা ব্যবস্থাটাকে যদি আমি বিশ্লেষণ করি আমার মন থেকে, তাহলে খাদ্য নিরাপত্তার যে নিশ্চয়তা, অর্থাৎ এখন বলা হয় 3,40,00,000 টন দানা জাতীয় শস্য, ধান, গম এবং আপনার কি ভুট্টা সবকিছু মিলিয়ে বোধহয় উৎপাদন হয়। যদিও এই হিসেবের ভেতরে অনেক গরমিল আছে, পরিসংখ্যান ব্যুরো এক ধরনের কথা বলে, কৃষি মন্ত্রণালয় এক ধরনের কথা বলে, ওয়ার্ল্ড ব্যাংক এক ধরনের কথা বলে, অনেক জটিল আছে এই সময়। তবে খাদ্য নিরাপত্তার জায়গাটাতে আমরা এখন অনেকটা মজবুত আছি, এটা যেমন সত্য। এবার আসে সুশাসনে। আপনি তো উৎপাদন করলেন, কিন্তু উৎপাদনের পর আপনি তো বাজার করতে পারলেন না, কৃষক তো বাজার মূল্য পাচ্ছে না। তো সুশাসনটা কিন্তু এখানে পুরোপুরি হলো না। অর্থাৎ সে ইম্পোর্ট দিলেন, সবকিছুই করলেন, আংশিক উৎপাদিত হলো ফসল, কিন্তু বাজার মূল্যটা কৃষক পেল না, বিক্রি। অতএব এটা আংশিক সুশাসন। সেদিক থেকে আমি দ্বিমত পোষণ করছি। যদি সরকার এদের বাজার মূল্য কিংবা ধান উৎপাদনের মূল্য সবকিছু কিনা নিশ্চিত করতে পারত, তাহলে পূর্ণাঙ্গ সুশাসনটা কৃষিতে আসতো। সেদিক থেকে আমি এটাকে আংশিক সুশাসন বলব। তবে সামগ্রিক অর্থে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি অনেক অনেক বেশি জাগরুক, অনেক বেশি এগোচ্ছে নিঃসন্দেহে। এখানে অবশ্যই রাষ্ট্র ব্যবস্থার তো একটা অংশগ্রহণ অবশ্যই আছে, এবং তার চাইতে অনেক বেশি অংশগ্রহণ আমি বলবো যে এভরি ইন্ডিভিজুয়াল, প্রতিটি কৃষক, প্রতিটি খামারি, প্রতিটি ব্যক্তি, প্রতিটি মানে শ্রমিক মজুর, সে তার নিজস্ব অবস্থান থেকে সে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মানে ক্ষমতা অর্জন করেছে এই সময়ের ভেতরে। গোটা অর্থনীতি সে হয়তো ইন্ডিভিজুয়ালি দেখছে না, কিন্তু তার কন্ট্রিবিউশনটা যেভাবে ওখানে গিয়ে যুক্ত হচ্ছে, এটা গোটা অর্থনীতিকে একটা প্রচন্ড ধাক্কা দিয়েছে। দ্বিতীয়ত, গ্রামীণ অর্থনীতি হঠাৎ করে এত চাঙ্গা হওয়ার পেছনে কৃষি, এর বাইরেও আমি যেটাকে গুরুত্ব দেব সেটা হচ্ছে রেমিটেন্স। এটা আমরা বলি না, কিন্তু আপনি খেয়াল করবেন যে গত বছরগুলোতে ইয়ারলি যদি আমরা হিসেব করি প্রায় 1400 কোটি টাকা রেমিটেন্স। তবে সেই রেমিটেন্স গ্রামীণ অর্থনীতিতে বা অর্থনীতিতে কতখানি যুক্ত হচ্ছে, যেখানে প্রচন্ডভাবে যুক্ত হয়েছে। আজকে আপনি গ্রামীণ, এই যে ফ্রির কয়েকদিন আগে একটা রিপোর্টে আমি লক্ষ্য করলাম, তারা বলছে যে গ্রামে কাঁচা বাড়ি এখন আর নেই। এটা সে বলছে, আমি তারটা আমি আমার নিজেকেই দিয়ে দেখি যে এই যে গ্রামের আগের টিনের ঘরগুলো, ছাদের ঘরগুলো পাকা বাড়িতে রূপান্তরিত হয়, এটা কিন্তু
কোন অবস্থাতেই যে উৎপাদিত ফসলের মূল্য থেকে সে বাড়িটা তৈরি করছে এটা আমি বলবো না, ক্ষেত্র বিশেষে হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রেমিটেন্সের টাকা দিয়ে কাজগুলো, গ্রামীণ অর্থনীতিটা সচল হচ্ছে। আমি এটাকে বলি যে অনেক ইকোনমি আছে গ্রামের ভেতরে, যে ইকোনমিক্স গুলো আমাদের মূল অর্থনৈতিক পরিসংখ্যানগুলোর ভিতরে আসে না প্রপারলি। যেমন আগে আপনি লক্ষ্য করবেন হাট বাজারে হাট বসতো, এখন শত শত হাট প্রতিদিনই বসে। এই যে প্রতিদিন টাকার এত আদান প্রদান হচ্ছে, কাঁচা বাজার এটা ওটা, এগুলো কখনোই সেইভাবে আমাদের এইটার মধ্যে শক্তিশালী। যেটিকে আপনি এক কথায় বললেন যে গ্রামীণ অর্থনীতিতে এক ধরনের বেগ এসেছে, চাঙা হয়েছে, গ্রামীণ অর্থনীতি বেগবান হয়েছে এবং তারই প্রভাব সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে পড়ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে চাই। আমরা ফিরে আসছি একটি বিরতির পর। আপনারা দেখছেন ৭১ সংযোগ। দাঁত শিরশিরের ভয়? নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। শুধু এতেই আছে HAP মিনারেল, যা দাঁতের ডেন্টিনের চ্যানেলগুলো সুরক্ষা করে দেয় দাঁত শিরশির থেকে তাৎক্ষণিক মুক্তি, আর জিঙ্ক মাড়িকে মজবুত করে। তাই এখন ভুলে যান দাঁত শিরশিরের ভয়। নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি বাংলার গান আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। পরিবার, মূল্যবোধ, আমাদের সংস্কৃতি বেঁচে থাক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। টোটাল কেবল মাত্র $39.99 আপনি পাচ্ছেন 22টি বাংলা, 12টি হিন্দি, 8টি ইসলামিক, 7টি স্পোর্টস ও বাচ্চাদের 8টি কার্টুন চ্যানেল সহ 22টি ইংলিশ চ্যানেল। সংযোগের জন্য কল করুন 2124448138। নরের নতুন থাই স্যুপ রিয়াল চিকেনের সাথে। আর এখন নর ক্লাসিক থাই সহ 4টি ভিন্ন ফ্লেভারের স্যুপের সাথে একটি ফুড কন্টেইনার ফ্রি। আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন ৭১ সংযোগ। জনাব শাইখ সিরাজ ডক্টর ইফাত শরীফকে সরাসরি কিছু একটা প্রশ্ন করতে যাচ্ছেন। শাইখ সিরাজ। ডক্টর ইফাত শরীফ, ধন্যবাদ ওয়ার্ল্ড ব্যাংকে যে সময়ে আপনারা বাংলাদেশ সম্পর্কে একটি পজিটিভ রিপোর্ট পেশ করেছেন। আমার একটা বিষয় জানার যে 2000 থেকে 2010 এই সময়ের ভেতরে আপনাদের এই রিপোর্টের পরিসংখ্যানগত বিষয় এবং অন্যান্য জরিপ কাজ যেটা চালিয়েছেন, যেটা পরবর্তীতে বিবিএস এর যেটা ছিল বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, সেটাকেই আপনারা আপগ্রেড করেছেন, করে হয়তো এই সময় এসে একটা প্রতিবেদন পেশ করেছেন। এটা তো পুরোপুরিটাই হচ্ছে আর্থিক দারিদ্র্যের একটা বিষয়। আমার জানার বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু জেনেছি যে স্যাম্পল সাইজ যেটা ছিল সেটা হচ্ছে শহর এবং গ্রাম মিলিয়ে 10,000-এর চেয়ে কিছু বেশি হবে। প্রশ্নটা হচ্ছে যে গোটা প্রায় শহর গ্রাম মিলিয়ে 1.25 কোটিরও বেশি খানা, এর ভেতরে 10,000 স্যাম্পল সাইজ দিয়ে কি এরকম একটি জরিপ চালানো এবং সেটার যে উপাত্তটা উঠে আসে সেটা যথেষ্ট অথেন্টিসাইড কিনা সেটা একটু জানান যদি আপনি বলতেন। ডক্টর ইফাত শরীফ। ধন্যবাদ। এটা অবশ্যই, এটাকে আমরা যেটা বলি যে একটা এই জরিপটা একটা ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ বলা হয় এবং এই ধরনের স্যাম্পলিং মেথড খালি বাংলাদেশে না, বিভিন্ন দেশে এই স্যাম্পলিং মেথড ব্যবহার করা হয়। যেটা করা হয় যে আমরা যেটা এনশোর করি যে যেই খানাগুলো আমরা জরিপের ভিতরে আনি তাদের
ফুল রিপ্রেজেন্টেশন থাকে বাংলাদেশের সব অঞ্চলের, এবং রুরাল এবং আপনার গ্রাম এবং শহর অঞ্চলের থেকে নিয়ে থাকা হয়। এবং এরপরেও যেটা হয় যে আমাদের বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথড আছে, যেটা আমরা বিভিন্ন ওয়েটস তৈরি করি, যে ওয়েটসগুলো ব্যবহার করে আমরা ওই পুরো সার্ভেটাকে ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ এবং পপুলেশনের জনসংখ্যা আমাদের যে ডিস্ট্রিবিউশন, সেটার একটা ডিস্ট্রিবিউশন আমরা স্ট্যাটিস্টিক্যালি আনতে পারি, যার ফলে আমরা যেটা বলতে পারি যে এটা এই সমীক্ষা দারুণ আমরা ন্যাশনালি একটা পিকচার আপনাদেরকে তুলে ধরতে পারি। এটা একটা পিওরলি একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড যেটা ব্যবহার করা হয়, বাট এটা মানে আন্তর্জাতিক মানের মেথড। মানে গোটা জনগোষ্ঠীর প্রেক্ষাপটে আমি বলছি, 16 কোটি জনগোষ্ঠী এবং খানাগুলোর এটা অবশ্যই বিভিন্ন ধরনের প্রতিবেদন এবং সার্ভে এবং মিডিয়াতেও নিয়মিত বের হচ্ছে, এবং প্রত্যেকটা জরিপের পরে এই প্রশ্ন কিছুটা ওঠে বোধহয় জনাব শাইখ সিরাজ, বা প্রত্যেক ক্ষেত্রে আমরা প্রশ্ন তুলি কিনা সেটাও একটা প্রশ্ন হতে পারে। ডক্টর আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী, আপনার কাছে আরো একবার জানতে চাইব যে আপনারা বললেন যে এটি আপনাদের নীতিগত সিদ্ধান্ত এবং তারই আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন আপনাদের শাসনামলে, কিন্তু এই বারে সম্প্রতি যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল এবং ডক্টর দিলারা চৌধুরী সেই প্রসঙ্গটি তুললেন, এবং তারপরে যখন বিশ্লেষণগুলো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে অনেকেই বলছেন, অনেক জায়গায় বিশ্লেষকরা বলছেন যে ব্যক্তিগত যোগ্যতা, ভাবমূর্তি এবং উন্নয়ন কর্মকাণ্ডের তুলনায় এবারে দলের জনপ্রিয়তা, জাতীয় রাজনীতি বিষয়গুলো বেশি প্রাধান্য পেয়েছে। আমি একটি মিডিয়াকে কোট করে বললাম। সেক্ষেত্রে আপনারা এই উন্নয়নের রাজনীতি, উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি, এই বিষয়ে আওয়ামী লীগ যেই দাবি করছেন যে আপনারা একটি বিশেষ ভূমিকা নিয়ে রাখেন, আপনাদের কি সেখান থেকে কি আপনারা পিছিয়ে যাবেন? আসলে আমার জন্য এত বিষয় এসছে জনাব শাইখ সিরাজ সাহেব এবং ওনারা যে এইগুলি ইস্যুগুলো নিয়ে আসছেন সেগুলো আমি একটু দিতে হবে। আমি আপনার ওই প্রশ্নের উত্তর, জাতীয় রাজনৈতিক প্রেক্ষিতে উন্নয়ন রাজনীতির কি ভূমিকা থাকবে, আগামী ভোটের ইয়েতে কি ভূমিকা রাখবে, সেটির আগে আমি আরো ওনাদের কথার একটু জবাব দিয়ে নিই। প্রথম আমি এই জাতির উদ্দেশ্যে এবং এই মিডিয়ার আপনাদের 71-এর এই অনুষ্ঠানের সুযোগ নিয়ে আমি বলতে চাই, আমাদের জন্য কিন্তু এই সম্প্রতি আরেকটি সুখবর রয়েছে। সেটি হলো জাতিসংঘের এফএও, বিশ্ব খাদ্য সংস্থা, কৃষি ও খাদ্য সংস্থা এফএও, তাদের মূল্যায়নে তারা বলেছে বাংলাদেশে এই দারিদ্র যেমন কমে আসছে ঠিক এমনই 90 থেকে 2012 পর্যন্ত তারা বলেছে বাংলাদেশে 34% ছিল ক্ষুধার্ত মানুষের মেলনারিস্টের, ইংরেজিতে বলে মেলনারিশ পিপুল, সেটা কমে 17% এসেছে এই 20 বছরে। এবং তারা আরেকটু বলেছে যে এই 20 বছরে 38 লক্ষ ছিল মেলনারিশ পিপুল, সেটা কমে 25 লক্ষতে এসেছে। জনসংখ্যা কিন্তু ইতিমধ্যে বেড়েছে, যত জনসংখ্যা অনেক বাড়লেও তারপরেও জনসংখ্যার দিক থেকেও এটি আমাদের কমে এসছে। এটাও কিন্তু আমাদের জন্য একটা বিরাট অর্জন, এবং তার এই অর্জনের স্বীকৃতি স্বরূপ এফএও বা বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থা বাংলাদেশকে পুরস্কার দিয়েছে। গত 16 মার্চ অর্থাৎ এই কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে আমন্ত্রণ করেছিল বিশ্ব খাদ্য সংস্থা, ওনার পক্ষ থেকে, ওনার ব্যস্ততার জন্য উনি যেতে পারে নাই, ওনার ব্যস্ততার জন্য আমি বাংলাদেশের পক্ষে এই সম্মাননাটা আমি গ্রহণ করেছি। এটা আমি মনে করি শাইখ সিরাজ সাহেবকেও আমি এবং বাংলাদেশের কৃষককুল যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা বৃষ্টিতে ভিজে তাদের রক্ত ঘামকে সোনালী ফসল রূপান্তর করে, সারা জাতিরই এটা অর্জন, বিশেষ করে এই কৃষকদের, তাদেরকে আমি এই সুযোগে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এই অর্জনগুলো নিঃসন্দেহে গোটা বাংলাদেশের জন্যই অর্জন, কিন্তু আপনার কাছে যেটা জানতে চাই, এবং সব সরকারের সময় দেখি, কিন্তু আপনি যেহেতু আওয়ামী লীগের মধ্যে আপনার কাছে জানতে চাইব যে যখন এই ধরনের কোনো পজিটিভ প্রতিবেদন আসে তখন অবশ্যই গোটা বাংলাদেশে আমরা সবাই খুশি হই, সরকারও খুশি হন, এবং এই সমস্ত প্রতিবেদনের তারা যা উপাত্ত দেন বা যা বলছেন সেটিকে আপনারা স্বীকার করে নেন, নিজেদের অর্জন বলেন বা আপনাদের ভূমিকার কথা বলেন। কিন্তু যখন কোনো সমালোচনামূলক অথবা কোনো ক্ষেত্রে কোনো ঘাটতি বা ব্যর্থতার কথা আসে কোনো প্রতিবেদনে, তখন আমরা দেখি অত্যন্ত কঠোরভাবে সরকারের দিক থেকে রিয়াকশন আসে। এই বিষয়টি কেন? আমরা যদি ভালোটাকে মেনে নিতে চাই তাহলে তো আমাদের খারাপটাকেও মানা দরকার, না হলে দুটোই না। ভুল ভ্রান্তি তো সরকারের থাকেই, পলিসি ইস্যুতে থাকে, বিভিন্ন পদক্ষেপে থাকে, কর্মসূচি বাস্তবায়নে থাকে। এখানে সুশীল সমাজ, আমাদের মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট সবাই আমাদের সমালোচনা করতে পারে। অনেক সময় আমরা কিছুটা
কৌশলগতভাবে ওইভাবে স্বীকার না করলেও আমরা যখন অভ্যন্তরীণভাবে নিজেরা আলাপ আলোচনা করি তখন কিন্তু আমরা এই ভুলগুলো সংশোধনের চেষ্টা করি। এটা অস্বীকার করার উপায় নাই যে আমরা অনেক, আমি আপনাদের প্রমাণ দিতে পারবো। যেমন বিশ্ব ব্যাংক নিয়ে, বিশ্ব ব্যাংক যে আমাদের বিরুদ্ধে এই পদ্মা সেতু নিয়ে দুর্নীতির চার্জ এনেছে, যেভাবেই হোক সরকার কিন্তু ইভেনচুয়ালি যে সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ, সে কিন্তু এখন মন্ত্রিত্বে নাই, সে কিন্তু আওয়ামী লীগের বৈদেশিক বিষয়ক ছিল, সচিব ছিল, সেই কমিটিতে ওনার নামটা পর্যন্ত নাই। কাজে আমি এটি বলতে চাচ্ছি যে সরকার যে সমালোচনা বা ইকে গ্রহণ করে না তা না, আমরা সেটা গ্রহণ করি, অনেক পদক্ষেপ গ্রহণ নেই। আমি একটা বিষয় বলতে চাই, উনি বলেছেন যে আওয়ামী লীগ জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে। কত টাকা, আমি বলছি কত টাকা কেজি আমরা চাল খাওয়াবো সেটি কোনো কথা নয়। এখন যদি বাংলাদেশের যে কোনো মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করেন যে চালের দাম নিয়ে, গমের দাম নিয়ে তারা স্বস্তিতে আছে কিনা, তারা আনন্দের সাথে বলবে যে বাংলাদেশে এই মুহূর্তে চালের দাম শুধু স্বাভাবিক না, কম না, আন্তর্জাতিক পর্যায়েও সর্বনিম্ন রয়েছে। 1 কেজি চাল তৈরি করতে একজন কৃষকের খরচ হয় এই মুহূর্তে সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী 25 টাকা। শাইখ সিরাজ সাহেব এটি ভালো জানেন, উনি আমার সাথে একমত পোষণ করবেন। 1 কেজি ধান উৎপাদন করতে খরচ হয় 18 টাকা। কাজে 10 টাকায় চাল খাওয়ানো এটি কারো পক্ষেই সম্ভব না। মানুষের আয় বেড়েছে, দেশের সার্বিক উন্নতি হয়েছে, কাজেই আয়ের সাথে তার চালের দাম সঙ্গতিপূর্ণ কিনা। আমরা যখন দায়িত্ব নই তখন দেশের চালের দাম ছিল 30 থেকে 40 টাকা, এখন 24 টাকায় আমরা ওএমএস খোলা বাজারে চাল দেই, ট্রাক দাঁড়িয়ে থাকে, কেউ চাল কেনার নাই, 24 টাকায় কেউ চাল কিনতে চায় না। আমি আরেকটা পরিসংখ্যান আপনার দিই, এটি ইফরি 2012 সালের ফুড পলিসি রিপোর্টে এসেছে এবং খুব সুন্দরভাবে এটা এসেছে যে আগে বাংলাদেশের একজন কৃষক, একজন ক্ষেত মজুর, যে কোনো শ্রমিক একদিনে তার ইনকাম ছিল 125 টাকা 2006-07 সালে। সেই ইনকামটা বেড়ে লেটেস্ট হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে অনুযায়ী সেটা হয়েছে ন্যূনতম 250 টাকা। এবং বাংলাদেশে এই মুহূর্তে যেটাকে বলা হয় রাইস ওয়েজ ইকুইভ্যালেন্ট, ইকোনমিক্সটা বলে, অর্থাৎ একজন মানুষ তার একদিনের আয় দিয়ে কয় কেজি চাল কিনতে পারে। এদেশে দীর্ঘদিন আপনার বাম রাজনীতিবিদ, শ্রমিক নেতাদের, ট্রেড ইউনিয়নের দাবি ছিল আমরা টাকায় মজুরি চাই না, আমরা চালের মাপে চাই, চালের মানে চাই। এবং চালের মানে এখন বাংলাদেশে একজন শ্রমিক একদিনের আয় দিয়ে 8 থেকে 10 কেজি চাল কিনতে পারে। এবং আপনাদের এই আমাদের একটি বিরতিতে চলে যেতে হচ্ছে। আপনাদের সাফল্যের কথা বলছিলেন, আরো বলবেন, আমাদের বিরতির পরে সুযোগ পাবেন। তবে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কূটনীতিক ইনাম আহমেদ চৌধুরী। ওনার হয়তো এই বিষয়ে বিশেষ কিছু বক্তব্য থাকতে পারে, আমরা সেটাও শুনবো। এবং ডক্টর ইফাত শরীফ এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ, 71 সংযোগে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরে আসবো 9টার সময় আরো একবার শীর্ষ সংবাদগুলো শুনে। দেখছেন 71 সংযোগ। দাঁত শিরশিরের ভয়, নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। শুধু এতেই আছে HAP মিনারেল, যা দাঁতের ডেন্টিনের চ্যানেলগুলো সুরক্ষা করে দেয় দাঁত শিরশির থেকে তাৎক্ষণিক মুক্তি, আর জিঙ্ক মাড়িকে মজবুত করে। তাই এখন ভুলে যান দাঁত শিরশিরে ভয়। নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। নরের নতুন থাই স্যুপ রিয়াল চিকেনের সাথে। আর এখন নর ক্লাসিক থাই সহ 4টি ভিন্ন ফ্লেভারের স্যুপের সাথে একটি ফুড কন্টেইনার ফ্রি। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। পরিবার, মূল্যবোধ, আমাদের সংস্কৃতি বেঁচে থাক
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। টোটাল কেবল মাত্র $39.99 আপনি পাচ্ছেন 22টি বাংলা, 12টি হিন্দি, 8টি ইসলামিক, 7টি স্পোর্টস ও বাচ্চাদের 8টি কার্টুন চ্যানেল সহ 22টি ইংলিশ চ্যানেল। সংযোগের জন্য কল করুন 212-444-8138। একাত্তর সংযোগে আরো একবার স্বাগত। আমাদের সঙ্গে আরো যোগ দিয়েছেন, যেরকমটি বললাম, ইনাম আহমেদ চৌধুরী, কূটনীতিক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আরো যোগ দিয়েছেন রোকেয়া কবির, নারী নেত্রী, নির্বাহী পরিচালক, নারী প্রগতি সংঘ। ডক্টর মইনুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব যে নানাভাবে আলোচনা হচ্ছে, দারিদ্র্য সীমা থেকে 1,60,00,000 মানুষ বেরিয়ে এসেছেন, কৃষি খাতের কথা বিশেষভাবে বলা হচ্ছে, গ্রামীণ অর্থনীতি বেগবান হয়েছে ইত্যাদি বলা হচ্ছে, কিন্তু এই দারিদ্র্যে মানুষ যারা কৃষক, যাদের কথা বলা হচ্ছে যে কৃষক মূল্য অনেক বেশি পাচ্ছেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আরো একটি অবজারভেশন হলো যে তাদের ভূমির মালিকানা কৃষকের সেটি কমে আসছে বলে অনেকে মনে করেন। আপনি কি মনে করেন যে বৈষম্য কি বাড়ছে না কমছে? ডক্টর মইনুল ইসলাম, জি, আপনি আবার প্রশ্নটি শুনতে পেয়েছেন? যে দারিদ্র্য, শুনতে পেয়েছি। জি বলুন। আসলে ভোটের রাজনীতি আর এই উন্নয়নের বিষয়টা, এটা আমাদের একটা প্রেসিডেন্ট ক্লিন্টনের একটা অত্যন্ত ঐতিহাসিক উক্তির কথা খেয়াল করে দেয়, যে ইট ইজ দি ইকোনমি স্টুপিড। অতএব মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের নির্বাচনে অর্থনৈতিক ইস্যুগুলো নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু আমাদের দেশে যদিও অতীতের চাইতে বর্তমানে আমাদের অর্থনীতির অবস্থা অত্যন্ত স্বস্তিকর এবং অনেকগুলো ইতিবাচক বিষয় আমরা অর্থনীতিতে দেখতে পাচ্ছি, এবং গত 14 তারিখেই এফএও আমাদেরকে এই যে দারিদ্র্য সীমার নিচে অবস্থানকারী জনসংখ্যা অর্ধেকে নামিয়ে নেওয়ার যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেটা আমরা 2 বছর আগেই আমরা অর্জন করেছি। কিন্তু আমাদের মতো অর্থনীতিতে আসলে জনগণের কাছে যদি অর্থনীতিতে কোনো রকম বিপর্যয় ঘটে, সেটাই বড় ধরনের খবর। অর্থনীতি যখন একটা স্বস্তিকর জীবনের ব্যবস্থা করে, তখন সেটা বোঝার জন্য আমরা যে পরিসংখ্যানগুলো দেই, সেগুলো জনসাধারণের কাছে আসলে নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ নাও হতে পারে। যেমন এই যে দুর্নীতির ব্যাপারটা, এটা আমরা জানি যে একটা জাতীয় রাজনীতিতে আমাদের অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, যারা ক্ষমতাসীন থাকে প্রতিবারই এই দুর্নীতির প্রশ্নে তারা পিছিয়ে যায় এবং তারা পরবর্তী নির্বাচনে হেরে যায়। এবারের স্থানীয় নির্বাচনেও 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দেখলাম যে লোকাল যে উন্নয়নটা হয়েছে ওই শহরগুলোতে, সেগুলো কোনো তেমন বড় ভূমিকা পালন না করে ওই জাতীয় রাজনীতির অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তাদেরকেও ধরাশায়ী করে দিয়েছে। এবং আমরা দেখতে পেলাম যে এই দুর্নীতির বিষয়টা এবং তার সাথে এই যে হেফাজতে ইসলামের প্রতি সরকারের যে আচরণ, সেটা অনেকে পছন্দ করেনি। আস্তিক নাস্তিক ইস্যু এসে গেছে, এমনকি প্রফেসর ইউনূসের প্রতি যে সরকারের একটা যে হেনস্থামূলক যে একটা দৃষ্টিভঙ্গি, সেটাও মানুষ পছন্দ করেনি। এইসব বিষয় মিলে এবং আর্থিক যে কেলেঙ্কারিগুলো, সেগুলো তাদের এই ইতিবাচক অর্জনগুলোকে, অর্থনীতির ইতিবাচক বিষয়গুলোকে, সেগুলোকে পেছনে ঠেলে দিয়েছে এবং একটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। যে বিপর্যয়টা আমি মনে করি অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন, যে এটা একটা অশনি সংকেত ক্ষমতাসীন জোটের জন্য, এবং জাতীয় রাজনীতিতেও আগামী 6 মাসের মধ্যে নির্বাচনে তারা একটা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। কিন্তু অর্থনীতির ছাত্র হিসেবে আমি বলতে পারি, এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত ভালো অবস্থায় আছে। একটা স্বল্পোন্নত দেশ হিসাবে আমরা যে অর্জনগুলো করেছি, সেগুলোর মূল্যায়ন জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য, সহজভাবে তাদেরকে বোঝাবার জন্য আমার মনে হয় আরো উদ্যোগ নেওয়া উচিত। কারণ সত্যিকারভাবে বাংলাদেশের অর্থনীতি এখন একটা উন্নয়নের পথে ধাবিত হচ্ছে, অনুন্নয়নের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এবং সেখানে সবচেয়ে বড় যে বাধাটা,
সেটা ওই দুর্নীতি এবং যে দুঃশাসনের বিষয়গুলো, যেগুলো আমাদের ক্ষমতাসীন জোটকে বারবার বিপর্যস্ত করেছে অতীতে এবং ভবিষ্যতেও করার পুরোপুরি একটা সংকেত পাওয়া যাচ্ছে। ডক্টর দিলারা চৌধুরী, ডক্টর মইনুল ইসলাম যে প্রসঙ্গগুলো তুললেন, আপনি এর আগে সেই তার কতগুলো প্রসঙ্গের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, দল সম্পর্কে পারসেপশন এবং দলীয় বিষয়গুলো যেগুলো উঠে আসছেন, আস্তিক নাস্তিক ইত্যাদি। আমি তার সঙ্গে আরো একটি বিষয় যোগ করতে চাই, সেটি হলো যেমন সম্প্রতি কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রী যে সম্মেলন হলো, সেখানে শ্রমশক্তিতে প্রবেশ, অর্থনৈতিক সক্ষমতা, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সামাজিক সংস্কার এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার, এই জিনিসগুলো বড় বাধা বলে একটা মতামত দেওয়া হয়েছে। কারণ আমি এটি বলছি, কারণ এই প্রতিবেদনে আমাদের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়ছে সেটি উল্লেখ করা হয়েছে, কিন্তু বাধাগুলোর প্রসঙ্গে সেটি আসছে। এটির সঙ্গে যদি আমরা এই যে হেফাজতের যে 13 দফা, যেটি নিয়ে এত আলোচনা জাতীয় রাজনীতিতে, সেখানে নারীর অধিকার এবং বিচরণ প্রশ্নে কতগুলো বিশেষ দফা আছে, যেটিকে অনেকেই বলছেন যে অর্থনীতিতে নারীর অংশগ্রহণেও সেগুলো বাধা হিসেবে প্রমাণিত হতে পারে যদি এগুলো জাতীয় রাজনীতিতে জাতীয় ইস্যু হিসেবে চলে আসে। ডক্টর দিলারা চৌধুরী, আপনি কি মনে করেন? হেফাজতের প্রতি সরকারের যে সরকারের যেভাবে হেফাজতকে ডিল করেছেন, সেটা আপনার এই যে সিটি ইলেকশনগুলিতে কর্পোরেশন, এই যে আপনার 3টা সিটি ইলেকশন যে হলো, সেখানে এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই আপনার হেফাজত যদি একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়, তাহলে অবশ্যই এটা নারীর অংশগ্রহণে বাধাগ্রস্ত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ আপনার হেফাজত তো পরিষ্কার বলেইছে যে নারীদের তাদের যে চিন্তা ভাবনা ধারণা নারীদের, সেটা তো আপনার ঠিক আপনার কি বলবো আপনাকে, উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা, অথবা মেয়েদের যে আপনার সম অধিকার এবং সম অংশীদারিত্ব, সেটার বিরুদ্ধে তাদের একটা স্ট্যান্ড। সুতরাং হেফাজতের ইস্যুটা যদি খুব বেশি বড় হয়ে দেখা দেয় ন্যাশনাল ইস্যুতে, এবং পলিটিক্যাল পার্টিগুলি যদি এটার ফায়দা লুটতে চায়, তাহলে এটা আপনার বাংলাদেশের মেয়েদের জন্য একটা অশুভ সংকেত বয়ে আনবে। এবং নারীদের যেহেতু আপনার সেরকম ভয়েস আপনার নাই, যদিও আমাদের প্রাইম মিনিস্টার এবং আপনার বিরোধী দলীয় নেত্রী সবাই মহিলা, কিন্তু তবুও আমি বলবো যে আমাদের নারীদের সেরকম বাংলাদেশের শাসনের উপরে, গভর্নেন্সের উপরে, অথবা বাংলাদেশের যে সমস্ত আপনার ন্যাশনাল অ্যাফেয়ার্সে, সেখানে মেয়েদের ভয়েস সেরকম ভাবে জোরালো নয়, এবং সেই ভয়েসটি আরো ক্ষীণ হয়ে আসবে, সে বিষয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারি। আপনি কায়দা লোটের কথা বললেন, আমি ইনাম আহমেদ চৌধুরীর কাছে এ বিষয়ে যেতে চাচ্ছি যে ইনাম আহমেদ চৌধুরী এই বিশেষ করে নারীর অধিকার এবং বিচরণের ক্ষেত্রে, এবং ডক্টর দিলারা চৌধুরী যেটি বললেন যে হেফাজতের এই দাবিগুলোর দিকে ঝুঁকলে বিশেষ করে বড় রাজনৈতিক দল, সেখানে নিঃসন্দেহে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণে একটা বাধা আসবে। ইনাম আহমেদ চৌধুরী, আপনারা বর্তমান সিটি কর্পোরেশন নির্বাচনে দুর্নীতি এবং হেফাজতের বিষয়টি দুটি প্রধান ইস্যু হিসেবে এসেছে বলে অনেক ধরনের বিশ্লেষণ করছেন। আপনারা কি মনে করছেন এই সিটি কর্পোরেশন নির্বাচনের প্রেক্ষিতে আপনারা কি আরো বেশি সেই দিকে চলে যাচ্ছেন, নাকি আপনাদের কাছে মনে হচ্ছে আরো অনেক ইস্যু আছে আওয়ামী লীগের সঙ্গে ডিল করার ব্যাপারে? ইনাম আহমেদ চৌধুরী। দুঃখের বিষয়, আমি ঠিক প্রশ্নটা পুরোপুরি বুঝে উঠতে পারিনি, শব্দগুলো খুব পরিষ্কারভাবে আসেনি, কিন্তু আমি যেটুকু বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে এই গত সিভিক নির্বাচনে উন্নয়নের ইস্যুগুলো কত প্রধানভাবে এসেছে এবং হেফাজত বা অন্যান্য ধর্মীয় প্রশ্নগুলো কি প্রাধান্য পেয়েছে কিনা, এই জাতীয় বোধহয় প্রশ্নটা ছিল। কাছাকাছি আপনি বললেন। আমি যেটা জানতে চাচ্ছি যে ধরুন এবারকার যে সিভিক নির্বাচন হয়েছে, সেখানে সাধারণভাবে তো সিভিক নির্বাচনে তো আপনার প্রাধান্য পাওয়া উচিত স্থানীয় ইস্যুগুলো, সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু এবারকার নির্বাচন যখন হলো, আগামী সাধারণ নির্বাচনের খুব আর বেশি বাকি নেই, সেটি একটি কথা। তাছাড়া আরো একটি কথা ছিল, এবার প্রথম বিএনপি দল হিসেবে একজন প্রার্থীকে সমর্থন জানালো, তো সেদিক থেকে এটা কিছুটা রাজনৈতিক একটা চেহারা যে নিয়ে নিল, সে সময় কোনো সন্দেহ নেই।
তাই জাতীয় রাজনীতিতে যেসব ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো কিন্তু এখানে এসে প্রধান হয়ে দাঁড়ালো। এর সঙ্গে সঙ্গে উন্নয়নও ছিল বটে, কিন্তু তার সঙ্গে এই জাতীয় রাজনীতির ইস্যুগুলো বাদ দেওয়া গেল না। এখানে আপনি হেফাজতের প্রশ্ন বোধহয় করেছিলেন, আমি প্রশ্নটা দুর্ভাগ্যবশত ভালো করে বুঝতে পারিনি। তবে হ্যাঁ, এই প্রশ্নগুলো এসেছে হেফাজতের সময় কি হলো না হলো। হেফাজতের ব্যাপারে আমার একটি কথা ছিল, এখানে যদি সরকার একটা বিচার বিভাগে তদন্ত করিয়ে দিতেন তাহলে কিন্তু জিনিসটা খুব পরিষ্কার হয়ে দেখা দিত। আমার কাছে মনে হয় সত্য উদ্ঘাটনের জন্য সেটা একটা প্রধান একটা উপায় হতো। কেন যে এই সম্পর্কে কোনো তদন্ত হলো না সেটা কিন্তু ঠিক বোঝা গেল না। বিচার বিভাগে তদন্ত হওয়াটা বোধ হয় বাঞ্ছনীয় ছিল। কিন্তু সরকারের অবস্থান একদিকে, কিন্তু আমরা দেখেছি যে আপনার দল বিএনপি এই ব্যাপারে একটি অত্যন্ত সুস্পষ্ট অবস্থান নিয়েছে, যে তারা সেদিনের ঘটনার একটা ব্যাখ্যা দিয়েছেন এবং তারা সেই ব্যাপারে জানতে চেয়েছেন এবং বলেছেন, প্রচার করেছেন, এবং যেটি সিটি কর্পোরেশনের নির্বাচনে বলা হচ্ছে যে বহু জায়গায় সেই বিষয়টিকে ঘিরেই একটা মূল প্রচারণা চালানো হয়েছে। তো আমার প্রশ্ন ছিল যে বিএনপি কি হেফাজত আন্দোলনের সাথে আরো বেশি সম্পৃক্ত হবে এই নির্বাচনের পর, নাকি আপনারা মনে করছেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতি বা অন্যান্য কর্মকাণ্ডই যথেষ্ট আপনাদের নির্বাচনী প্রচারণার জন্য? নির্বাচনের সময় তো অন্যান্য প্রশ্ন তো আসবেই, প্রধান হয়ে দেখা দেবে। আপনি দুর্নীতির কথা বলেছেন, দুর্নীতি অত্যন্ত প্রধান হয়ে দাঁড়িয়েছে এবং দুর্নীতির ব্যাপারে আমি তো বিশদভাবে আলোচিত হয়েছে বিভিন্ন রকম দুর্নীতি। এবার সব শেষে হলো বর্তমানে পদ্মা সেতুর ব্যাপারে যে দুর্নীতির যে রিপোর্টটি এসেছে, সেখানে তারা বিশেষভাবে বলেছেন একজন মন্ত্রীর নাম সংযোজন কেন করা হলো না এর কোনো যুক্তিসঙ্গত কারণ তারা খুঁজে পাননি এবং তারা বলছেন এটাকে অন্যায় হয়েছে এবং এই যে রিপোর্টটা ছিল সেটাকে তারা দুদকের রিপোর্টটাকে তারা প্রত্যাখ্যান করেছেন। আমার কাছে মনে হয় এটা অত্যন্ত একটা অশুভ ইঙ্গিত হলো, কেননা আমাদের শুধু পদ্মা সেতু নয়, আমাদের উন্নয়ন কার্যক্রমেও এটা একটা বিশেষ বাধা হয়ে দাঁড়াবে। আপনাকে ধন্যবাদ ইনাম আহমেদ চৌধুরী, আমাদের সঙ্গে থাকুন। আমি আপনার কাছে ফিরে আসবো আরো একবার। ডক্টর দিলারা চৌধুরী, রাজনৈতিক দলগুলো এই ঘটনা থেকে কি আপনি যেটাকে বলেছেন ফায়দা বা কোনো সুবিধা নিতে চাইবে কিনা, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো এবং পরে আমাদের সংযোগের অসুবিধার কারণে হয়তো ইনাম আহমেদ চৌধুরী এই প্রশ্নটির উত্তর দিতে পারলেন না। তবে ডক্টর দিলারা চৌধুরী আমাদের সঙ্গে এতক্ষণ একাত্তর সংযোগে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন একাত্তর সংযোগ। স্যার, অর্ডার প্লিজ। শুনুন, এমন কিছু আনবে যেন মাসেলস হয় পাপায়ের মতো। টেস্ট যদি 1 নাম্বার না হয় তাহলে খানা ফেরত। এত কিছু? মিস্টার নুডলস দেবে সব সমাধান। থ্যাংক ইউ মিস্টার নুডলস, চটপট রান্না, ঝটপট পুষ্টি। দাঁত শিরশিরের ভয়? নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। শুধু এতেই আছে HAP মিনারেল, যা দাঁতের ডেন্টিনের চ্যানেলগুলো সুরক্ষা করে দেয় দাঁত শিরশির থেকে তাৎক্ষণিক মুক্তি, আর জিঙ্ক মাড়িকে মজবুত করে। তাই এখন ভুলে যান দাঁত শিরশিরের ভয়। নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। পরিবার, মূল্যবোধ, আমাদের সংস্কৃতি বেঁচে থাক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। টোটাল কেবল মাত্র $39.99 আপনি পাচ্ছেন 22টি বাংলা, 12টি হিন্দি, 8টি ইসলামিক, 7টি স্পোর্টস ও বাচ্চাদের 8টি কার্টুন চ্যানেল সহ 22টি ইংলিশ চ্যানেল। সংযোগের জন্য কল করুন 212-444-8138। নড়ের নতুন থাই সোপ।
রিয়াল চিকেনের সাথে। আর এখন নর ক্লাসিক থাই সহ 4টি ভিন্ন ফ্লেভারের স্যুপের সাথে একটি ফুড কন্টেইনার ফ্রি। আপনারা দেখছেন ৭১ সংযোগ। আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি রোকেয়া কবিরের কাছে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন খানিকক্ষণ আগে নারী নেত্রী। আপনি শুনছিলেন হয়তো আলোচনা খানিকক্ষণ আগে এইটার ফসল ঘরে তুলে আনার জন্য যে সংগঠিত এফোর্ট দরকার ছিল, আমার মনে হয় এটাতে কিছুটা ঘাটতি ছিল। এইটা অনেকেই বলছেন, কারণ আমাদের যেহেতু বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে কাজ করতে হয়, সেখান থেকে আমরা এটা শুনেছি। যাই হোক, আর হেফাজতে ইসলামের ব্যাপারটা এটা আমরা সকলেই জানি, এটা রাগ ডাকের ব্যাপার নেই। তারা সুস্পষ্টভাবে বলছে তারা নারীর সমান অধিকার তো দূরের কথা, নারীকে মানুষ হিসাবে গণ্য করছে না এবং ভোগের পণ্য হিসাবে তারা গণ্য করে, এটা সুস্পষ্ট। এখন আমাদের কিছু রাজনীতিতে, মূলধারার রাজনীতিতে যারা আছেন, প্রধান দুইটি দল এবং অন্যান্য দলও, আমরা দুর্নীতির কথা বলি, দুঃশাসনের কথা বলি, এবং এইগুলো দূর করার জন্য যে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার দরকার, সেইটা কিন্তু আমরা কখনো বলি না। অ্যাকাউন্টেবিলিটি শুধু টাকা পয়সার ব্যাপার নয়। অ্যাকাউন্টেবিলিটি, ধরেন আমরা যদি বলি গণতন্ত্র, এই দেশে 16 কোটি মানুষ, সরকার গঠন যখন হয় নির্বাচনে, তখন কিন্তু এই সরকার কে ভোট দিল না তা না, সকলের সরকার। এখন এই 16 কোটি মানুষের সরকার, গণতন্ত্রে কি 16 কোটি মানুষের মতামত নিয়ে তারা সরকার চালাতে পারবে? তা কিন্তু না। তাহলে কি একটা মেকানিজমটা কি? অ্যাকাউন্টেবিলিটির পয়েন্ট অফ রেফারেন্স গুলো কি? একটা হলো মুক্তিযুদ্ধের ফলে যে কনস্টিটিউশন, এইগুলো, আর আন্তর্জাতিক যে কমিটমেন্ট গুলো আছে। এখন সেইখানে আমরা দেখি যে আলোচনাগুলো আসে যে আস্তিক নাস্তিক, এইগুলো কিন্তু সরকারের ভীষণভাবে আইনের শাসন কায়েম করার জন্য এই কথাটা সামনে নিয়ে আসা দরকার যে কে আস্তিক, কে নাস্তিক, কে কোন ধর্ম পালন করে, সেইটা কিন্তু সরকারের দেখার বিষয় না। সরকারের কাছে কনস্টিটিউশন অনুযায়ী এই দেশে যারা নাগরিক, সকলের সমান অধিকার, এবং আমরা সকলেই জানি ধর্মের ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে, জন্মস্থানের ভিত্তিতে কারোর বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। আর মুক্তিযুদ্ধে আমরা 30 লাখ শহীদের কাছে অঙ্গীকারবদ্ধ। আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে তারা যে কারণে এই দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, সেই কারণগুলো, সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করা। সেই উদ্দেশ্যগুলো কি? সেই লক্ষ্যগুলোকে, সেটা হচ্ছে বৈষম্য দূর করা, সকল নাগরিকের সমান অধিকার কায়েম করা, এবং সেইখানে নারীরা 50% এবং নারীর সমান অধিকার। শুধু শ্রমে তারা অংশগ্রহণ করতে পারলো কি পারলো না এটা ব্যাপার না, তার সমান অধিকার কায়েম করা, তার দারিদ্র্য দূর করা। দারিদ্র্য শুধু টাকা পয়সা ইনকাম করার ব্যাপার না, তার দারিদ্র্য হচ্ছে তার ভয়মুক্ত পরিবেশ, চলাফেরার স্বাধীনতা, সুযোগের সমান অধিকার, এইগুলো কিন্তু তাকে দিতে হবে। এবং এটা দিতে পারলে কিন্তু আমরা জানি যে এত বাধার মধ্যে নারীর কন্ট্রিবিউশন টুয়ার্ড জিডিপি, এটা কিন্তু প্রায় 60%। এটা ইকোনমিক অ্যাসোসিয়েশনের একটা স্টাডি।
সুতরাং এই যদি হয় তাদের কন্ট্রিবিউশন জিডিপি, সেই অনুযায়ী নারীর সমান অধিকার এবং নারীর স্বাস্থ্য, নারীর সুযোগ, নারীর শিক্ষা, সেই ক্ষেত্রে কিন্তু সরকারকে নারীর দারিদ্র্য দূর করার জন্য তাকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। এবং এইখানে কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এত মন্দার মধ্যেও কিন্তু বাংলাদেশ ভালো করার একটা কারণ হচ্ছে নারীর যে বিনা পারিশ্রমিকে যে শ্রমটা দেয়, সেই শ্রমটা কিন্তু একটা কুশন হিসাবে কাজ করেছে। এটা কিন্তু আমাদের মানতেই হবে। আর ডক্টর কবির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে একাত্তর সংযোগে যোগ দেওয়ার জন্য। আপনি যে নারীর যেই পারিশ্রমিকহীন শ্রমের কথা তুললেন, আমি শাইখ সিরাজের কাছে জানতে চাবো এর সঙ্গে কৃষির একটি ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আজকে আমি একটি অনুষ্ঠানে শুনেছি, আপনি যদি আমাদের দর্শকদের জন্য সেটি বলতেন যে কৃষি, যে কৃষি খাতের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেখানে নারীর একটি বিশেষ ভূমিকা আছে, যে তারা যেমন চাল উৎপাদনেরই বিভিন্ন ধাপে তাদের একটা কন্ট্রিবিউশন। আপনি যদি আমাদের দর্শকদের সঙ্গে সেটি বলতেন, এবং এই প্রতিবেদনের প্রেক্ষিতে যে প্রসঙ্গটি রোকেয়া কবির তুলে আনলেন যে নিঃসন্দেহে নারীর শ্রমের ভূমিকার মধ্যে, আজকে বাংলাদেশের শুধু গ্রামীণ অর্থনীতির যে বেগবানের কথা আমরা এতক্ষণ বলে আসছি, এবং আমরা নির্দিষ্ট সময়ের আগেই আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করব, বিশ্ব ব্যাংকের রিপোর্ট, ইফরি রিপোর্ট, এগুলো সবগুলোর ক্ষেত্রে যদি আপনি মূল্যায়ন যদি করতে চান, তাহলে একটা বিশাল অংশগ্রহণ আছে নারীর, এতে বলার কোনোই অপেক্ষা রাখে না। কারণ নারীরা, গ্রামীণ নারীরা আগের চাইতে 10-5 বছর আগের চাইতে এখন অনেক বেশি প্রোগ্রেসিভ। তাদের সরাসরি কন্ট্রিবিউশন এগ্রিকালচারে দিনের পর দিন বাড়ছে। টোটাল যে শ্রমশক্তি এগ্রিকালচারে কাজ করে এককভাবে 67% নারী পুরুষ মিলে, তার প্রায় 50% নারী এখন এগ্রিকালচারে শ্রম দিচ্ছে। কিন্তু তার কিন্তু এই অর্থটা শুধুমাত্র শ্রমিক নারী হিসেবে যখন কাজ করছে সে অর্থটা পাচ্ছে, কিন্তু গৃহস্থালী নারী হিসেবে যখন কাজ করছে, আমি যদি সেখানে অন্য আরেকজন নারীকে কাজের জন্য আনো, তাকে আমার পয়সা দিতে হতো, সেটা কি গ্রাম কি শহর। অতএব এই গোটাটার যে একটা মূল্যায়ন, সেটা কিন্তু সেভাবে হচ্ছে না। আর এদিকে এই যে গ্রাম থেকে উঠে আসা যে প্রায় 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক, যে গার্মেন্টস শ্রমিকের প্রায় 90% বলা চলে নারী, সেখান থেকে এর যে টাকাটা মানে মালিকানা বা সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলোতে নেই শ্রমিক হিসেবে, এই যে তার টাকাটা যে আবার গ্রামে যাচ্ছে, সবকিছু মিলিয়ে তো এগ্রিকালচার গ্রোথটা তো ওখান থেকে এসছে। এখন রাজনীতিতে একটু আগে উনি বললেন যে ভোটার হিসেবে সে ব্যবহৃত হচ্ছে, ইটস ট্রু, ভোটার হিসেবে ব্যবহৃত। এখন বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকমই যে পপুলিস্ট রাজনীতি বা পপুলিস্ট গভর্নমেন্টের একটা ভোটের আগে তো এটা থাকবেই যে বিরোধী দল চাইবে তার যে যে অ্যাচিভমেন্টগুলো আছে আর যেগুলো সরকারি দলের যে সমস্ত ডিসকোয়ালিফিকেশনগুলো আছে সেগুলোকে সামনে আনার জন্য। একইভাবে সরকারি দল চাইবে তারা আবার ইলেকশনে উইন করার জন্য তার যে সমস্ত পজিটিভ ইস্যুসগুলো সামনে আছে সেগুলোকে সামনে আনার জন্য। দ্যাট ইজ ট্রু। সবাই এক কথা বলেছেন যে এই সরকারের যে যে অ্যাচিভমেন্টগুলো আছে কৃষিতে, শিক্ষায়, সেগুলোকে তারা সেইভাবে ক্যাপিটালাইজ করতে পারেনি জনগণের সামনে, যে কারণেই মানুষ কিন্তু দ্বিধা দ্বন্দ্ব। এই যে 4টি সিটি কর্পোরেশন ইলেকশনের রেজাল্ট যেরকম হয়ে গেল, এদিকে গাজীপুরেরটা আসছে, সবকিছু মিলিয়ে আমার দৃষ্টিতে যে কতগুলো বড় বড় দুর্ঘটনার সরকারকে পিছিয়ে দিয়েছে। পদ্মা সেতু কথাটি এসছে, ব্যাংক কেলেঙ্কারি বিষয়টি এসছে, এদিকে আপনার শেয়ার বাজার কেলেঙ্কারি, এইগুলো ছাড়া সরকারের ভালো ভালো পজিটিভ ইস্যু আছে। সেগুলোকে এই সময়ের ভিতরে সরকার যদি উত্তরণ করতে পারে তাহলে একরকম বিষয়টা আসবে, অথবা বিষয়টা অন্যরকম হতে পারে। আপনি সরাসরি রাজনীতিতে পপুলিস্ট ইস্যুটি তুলে দিলেন। আমাদের কাছে, আমাদের সঙ্গে খাদ্যমন্ত্রী আছেন, আরো একজন শীর্ষ রাজনীতিবিদ আছেন বিএনপির। আমরা একটি ছোট্ট বিরতির পর তাদের মুখে শুনতে চাইব এই বিষয়ে তাদের মন্তব্য। আপনারা দেখছেন ৭১ সংযোগ। দাঁত শিরশিরের ভয়? নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট, শুধু এতেই আছে HAP মিনারেল, যা দাঁতের ডেন্টিনের চ্যানেলগুলো সুরক্ষা করে দেয় দাঁত শিরশির থেকে তাৎক্ষণিক মুক্তি, আর জিঙ্ক মাড়িকে মজবুত করে। তাই এখন ভুলে যান দাঁত শিরশিরে ভয়। নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট।
বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। পরিবার, মূল্যবোধ, আমাদের সংস্কৃতি বেঁচে থাক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। টোটাল কেবল মাত্র $39.99 আপনি পাচ্ছেন 22টি বাংলা, 12টি হিন্দি, 8টি ইসলামিক, 7টি স্পোর্টস ও বাচ্চাদের 8টি কার্টুন চ্যানেল সহ 22টি ইংলিশ চ্যানেল। সংযোগের জন্য কল করুন 2124448138। আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগে। সর্বশেষ মন্তব্যতে জানতে চাই ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে যে প্রসঙ্গে আলোচনা হচ্ছিল, আপনাকে উল্টো করে সেটা জিজ্ঞেস করছি। সেটি হলো, আপনারা বললেন আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ইশতেহারের প্রতিশ্রুতি ছিল, আপনারা খাদ্য নিরাপত্তা দিতে চেয়েছেন, কিন্তু যদি ভোটারদের কাছে সেটি যথেষ্ট মনে না হয় তাহলে আপনারা এই উন্নয়নের রাজনীতিতে আদৌ থাকবেন, নাকি আপনারা যেই নির্বাচনী ইস্যুগুলো নিয়ে আপনাদের ফাইট করতে হবে সেটিই করবেন? ডক্টর আব্দুর রাজ্জাক। না, অনেকগুলো ইস্যু এসছে, অনেকেই আলোচনা ইতিমধ্যে এসছেন, আমি সবগুলোর জবাব দিতে পারবো কিনা জানি না। তবে একটা কথা আমি বলি যে দারিদ্র্যের যে বিষয়টি এসেছে, দারিদ্র শুধু এটি ইনকাম পভার্টি যেটা বলে আয়ের, সেটা না, অন্যান্য বিষয়েও মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যে অন্যান্য 8টা অবজেক্টিভ, 8টার মধ্যে প্রথমটা হলো খাদ্য নিরাপত্তা, দারিদ্র বিমোচন। সেটিতে আমরা ভালো করেছি। শিশুদের মৃত্যুহার, মাতৃমৃত্যুহার, এগুলো তো আমরা ভালো করেছি। 4টাতে আমরা প্রায় টার্গেটে পৌঁছে গিয়েছি, আর 4টাও আমরা অন ট্র্যাক আছি। যেমন চিকিৎসার ক্ষেত্রে, যেমন আপনার মানুষের বাসস্থান, বস্ত্র, এই সমস্ত বিষয়েও এগুলো কিন্তু দারিদ্র্যের মধ্যে আসে। দারিদ্র সব মিলে, যে তার ছেলে মেয়েকে চিকিৎসা করাতে পারছে কিনা, তারপরে ভালো বাসস্থান তার আছে কিনা, সেগুলোতেও কিন্তু বাংলাদেশের অর্জন অনেক বেশি। এটা কিন্তু এমনিতেই হয় নাই, শুধু কৃষি উৎপাদন বৃদ্ধি তা নয়, গ্রামীণ এলাকায় অর্থ নেওয়া হয়েছে, সেখানে অনেক কর্মকাণ্ড করা হয়েছে। আমরা মানুষকে 1,25,000 করে টাকা দিয়েছি গাভী কেনার জন্য। 1 লক্ষ টাকা গাভী কিনেছে, 25,000 টাকা দিয়ে গাড়ি পুষেছে বিনা সুদে, এবং একটা গাভী থেকে বাংলাদেশে 24 লিটার দুধ উৎপাদন হচ্ছে। এই দুধেরও কিন্তু ইম্প্যাক্ট আছে। এটি হলো আমাদের সার্বিক কর্মকাণ্ড। আমি যে বলছি সার্বিক দারিদ্র বিমোচনে, শুধু আয় বৃদ্ধি না, খাদ্য না, অন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, সকল ক্ষেত্রেই আমাদের অর্জন রয়েছে। এটি একটি দিক। দ্বিতীয়ত হলো যে সার্বিক মানুষের কল্যাণ করা, গ্রামীণ এলাকার বিদ্যুতের উৎপাদন। আমরা যেদিন দায়িত্ব নেই, বিদ্যুতের উৎপাদন ছিল 3,200 মেগাওয়াট। গত অগাস্টে রোজার মধ্যে বিদ্যুতের উৎপাদন ছিল 6,500 মেগাওয়াট। এখন আমাদের ক্ষমতা হলো 9,000 মেগাওয়াট। কাজে আমি মনে করি যে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সার্বিক এই দিকগুলো আসবে, যে সার্বিকভাবে দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণ মঙ্গলের জন্য আমরা কি করেছি। এই যে বললাম, চিকিৎসা ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, অনেকগুলো ক্ষেত্রে আমরা কি কি কাজ করেছি সেগুলো মানুষ বিবেচনা করবে। সিটি কর্পোরেশনের নির্বাচনে আমরা হেরেছি এবং অনেক ভোটে হেরেছি। আমি মনে করি হয়তো আমাদের ভুলভ্রান্তি সেগুলো রয়েছে। তাছাড়াও স্থানীয় নির্বাচনে স্থানীয় অনেক ইস্যু, এটা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে পাড়ার বিষয়টি আসে, এক পাড়া আরেক পাড়াকে ভোট দেয় না। আমাদের নেতা কর্মীরাও অনেক সময় একজন 5 বছর ক্ষমতায় থাকলে তার মধ্যে নানান রকম দ্বিধাদ্বন্দ্ব, অভিযোগ সৃষ্টি হয়, প্রাপ্তি অপ্রাপ্তি। অনেক কর্মীরা বলে আমার মেয়রের কাছে এই প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা পূরণ করে নাই। আমাদের এলাকায় পানির সমস্যার সমাধান করার কথা ছিল, এই পাড়ায় করে নাই। আমাদের কর্মীরা তার বিরুদ্ধে ভোট দেয়। যেমন আমি বলি, সংখ্যালঘুরা, যেহেতু আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ দল, সকল মানুষকে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, সকলকে আমরা সমান অধিকারের কথা চিন্তা করি, সংখ্যালঘুরা আমাদেরকে ভোট দেয়। কিন্তু স্থানীয় নির্বাচনে এটি কিন্তু তা হয় না। অনেক সময় দেখা যায় স্থানীয় বিবেচনায় তারা এই সংখ্যালঘুরাও ভোট দেয়। হেফাজতের যে বিষয়টি এসেছে, এনাম আহমেদ চৌধুরী সাহেব যেটি বলেছেন, যার একটা তদন্ত হওয়া দরকার। জাতির কাছে এটা এত স্বচ্ছ। মিডিয়া, আমি অনেক মিডিয়ার কথা বলেছি যারা স্পটে ছিল,
সন্ধ্যা থেকে রাত শেষ মুহূর্ত পর্যন্ত চালাচ্ছিল। তারা সবাই আমাদেরকে বলেছে যে কয়েকজন মানুষ মারা গেছে, কোনো মানুষ মারা যায় নাই। তদন্ত ওনারা কি তদন্ত, ওনারা প্রচার করেছেন 3000 মানুষ মারা গিয়েছে, কেউ বলেছে 4000 মানুষ মারা গিয়েছে। 4000 মানুষ যদি প্রচার যদি যথেষ্ট পরিমাণে না, 4000 মানুষ যদি তদন্ত করতেই বা অসুবিধা না, 4000 মানুষ যদি মারা যেয়ে থাকে তাহলে কিন্তু 40,000 মানুষ আরো আহত হওয়ার কথা। সেই আহত কারা? এই যারা মারা গেল তাদের পিতামাতাকে, তাদের গার্জিয়ানকে, তাদের কোথাকার মানুষ তারা? কোন মসজিদের একটা ইমাম মারা যায় নাই, বেশিরভাগ অনেক মসজিদের ইমামরা ছিল, তাহলে তো দেশের মানুষ জানতো। কাজে তদন্ত করতে কোনোই নাই, এটা তো তদন্ত হলো রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তের কথা বলা হয়েছে। আমি একটা কথা বলি, গত 2008 নির্বাচনে আমি একটি জনসভায় গিয়েছি, যে দেখি যে আমার জনসভায় লিফলেট দিয়ে ভরে ফেলেছে। লিফলেটটা কি, যে জয় নাকি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদে মসজিদে উলুধ্বনি হবে, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এদেশের মেয়েরা বোরখা পড়তে পারবে না। আমি 4.5 বছরে জিজ্ঞাসা করতে চাই, এদেশে কি বোরখার কোনো সমস্যা হয়েছে? কেউ কি বোরখা পড়তে? এখানে হেফাজতের বিষয়টি মূল ইস্যু হিসাবে আসবে না। আমি বলতে চাই যে মূল ইস্যু হিসাবে আসবে দেশের এই যে দুর্নীতির বিষয়টা, সেটাও আসবে। আমাদের পারফরমেন্স, আমরা কি অবদান রেখেছি, দেশের উন্নয়নে আমরা কি করেছি, এটি আসবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সাময়িকভাবে হেফাজতের ইস্যু তুলে মানুষকে বিভ্রান্ত করেছে এই ইসলাম। আপনারা আশা করছেন সেটা স্পর্শকাতর বিষয়, ধর্মের বিশ্বাস আমার যেমন গভীর, সারা বাংলাদেশের মানুষ। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে একাত্তর সংযোগে এতখানি সময় দেওয়ার জন্য। ইনাম আহমেদ চৌধুরীর কাছে ফেরত যেতে চাই সর্বশেষ সংক্ষিপ্ত মন্তব্য জানার জন্য। আমরা দুঃখিত আপনার সঙ্গে আমাদের সংযুক্তি সেই মুহূর্তে বিচ্ছিন্ন ছিল। আমি বলতে চাই হেফাজতের ইস্যু দিয়ে ইসলাম দিয়ে যেমন 71-এও কিছু হয় নাই, এই আগামী নির্বাচনেও এটা মূল ইস্যু হবে। আমি এখন শুনতে পাচ্ছি একটা কথা আমি বলতে চাই যে সেটা আপনি প্রশ্ন করেছেন তাকে, যে যদি এই হয়ে থাকে তাহলে তো ওই হেফাজতের ব্যাপারে একটা তথ্য হতেই পারত, অসুবিধা ছিল না হতে। কিন্তু যে ব্যাপারে উন্নয়নের কথা বলছি, উন্নয়নের প্রত্যেকক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে আমরা বলতে বাধ্য হচ্ছি ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে কোনো কি হয়নি। আপনি বলুন শিল্পায়নের ক্ষেত্রে পাবলিক সেক্টরে, প্রাইভেট সেক্টরে কিছু গার্মেন্টস ফ্যাক্টরি ছাড়া আর কোথায় শিল্পায়ন কোথায় হয়েছে? তুই যে ইলেকট্রিক প্রোডাকশনের কথা বলেছিলেন, সেই এখনো তো আপনার লোডশেডিংকে ভুগছি, এবং তাছাড়া যে কষ্টে যে দামে এটা করা হয়েছে, নীতিগতভাবে এটার অনেক প্রশ্ন উঠেছে। কিন্তু আরো বড় কথা যেটা হচ্ছে দারিদ্র্য সীমার নিচে থেকে উঠে এসেছেন যারা, তাদের আমরা এই মুভমেন্টকে স্বাগত জানাচ্ছি। কিন্তু এটা কারণটাকে আমাদের দেখতে হবে। এর কারণ হচ্ছে তিনটে কারণ প্রধানত। এবার হচ্ছে যে আমাদের গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ইত্যাদি যে কাজকর্ম করেছে এবং নারী মুক্তির যে সন্ধান দিয়েছে, নারী নির্ভরশীলতার উপর, সেটাই তো বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। দ্বিতীয়ত রেমিটেন্সের জন্য কিছু কাজ হয়েছে, এবং তৃতীয়ত যে কারণটা হয়েছে সেখানে হচ্ছে প্রাইভেট সেক্টরে একটা সচেতনতার সৃষ্টি হয়েছে। এখানে এই উন্নয়নের ক্ষেত্রে এই যে পভার্টি লেভেলটা উঠে এসেছে, এক্ষেত্রে কিন্তু সরকারের কোনো ত্রুটিতা আছে মনে হয় না। কেননা শুধু তাই নয়, সরকারের কাছে জবাবদিহি করতে হবে সরকারকে, কেন গ্রামীণ ব্যাংকে কেন তারা ভেঙে চুরি সরবরাহ করে দিচ্ছেন, যেখানে 97% গ্রামের ওন করছে তাদের। ইনাম আহমেদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। একটা কথা বলতেই হবে আমাকে, আমাদের সঙ্গে এতক্ষণ অবকাঠামো ধ্বংসের মুখে ছিল বলে, অবকাঠামো ছিল না বলেই শিল্প। আমরা এখন বিদ্যুৎ এনেছি, ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছে, বন্দর উন্নয়ন করা হয়েছে। এটি হবে আপনার আগামী দিনে ম্যানুফ্যাকচারিং সেক্টরে, শিল্প কারখানা করার ক্ষেত্রে আপনার বিরাট অবদান রাখবে, এবং সেটির জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা প্রাথমিক যেগুলো সেগুলো আমরা করে দিয়েছি। এবং আমাদের অনুষ্ঠানের সময় শেষ। শাইখ সিরাজ, আপনার কাছে সর্বশেষ একটি মন্তব্য চাই অনুষ্ঠান শেষ করার আগে। দেখুন, সামনের নির্বাচনকে ধরে উভয় রাজনৈতিক দল নানান ধরনের ম্যানিফেস্টো নিয়ে আসবে, চমক নিয়ে আসবে, নানান ধরনের যে দুর্বল জায়গাগুলো আছে সেগুলোকে তুলে ধরবে। আমি একজন দেশের নাগরিক হিসেবে মনে করি যে দেশের বয়স হয়েছে, 42 বছর বয়স হয়ে গেছে। এখন যে সরকারই আসুক, যে রাজনৈতিক দলের, সবাইকে উভয় দিক থেকে দায়িত্বশীল হওয়াটা অনেক বেশি জরুরি। দায়িত্বশীল এ কারণেই জরুরি যে দীর্ঘ ধারাবাহিকতা আজকে বাংলাদেশের এতগুলো ইন্ডেক্সে বাংলাদেশ ভালো করছে। এটা যেমন গোটা বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট, বাংলাদেশের মানুষের একটা অ্যাচিভমেন্ট, বাংলাদেশের সরকার যারা পরিচালনা করেছেন বিভিন্ন সময় তাদের অ্যাচিভমেন্ট। তাহলে এই দায়িত্বশীলতাটাকে যে আরো বেগবান যত করা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। অবশ্যই আমরা জনগণ, সাধারণ জনগণ ভালো সরকার চাই, যে সরকার সত্যি সত্যি উন্নয়নের সরকার হবে,
যে সরকার উন্নয়ন মনস্ক হবে শুধু ম্যানিফেস্টোতে দিয়েই তো লাভ নেই। আমি সরাসরি আমার চোখের সামনে উন্নয়নগুলোকে দেখতে চাই, একেবারে আলোর মতো, দিব্য আলোর মতো দেখতে চাই। সেরকম একটি সরকারের প্রত্যাশা এদেশের জনগণ করে। শাইখ সিরাজ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং রোকেয়া কবির, ইনাম আহমেদ চৌধুরী এবং খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিলেন। এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, দেখছিলেন একাত্তর সংযোগ দেখুন নিয়মিত, একাত্তর দেখুন নিয়মিত। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। স্যার অর্ডার প্লিজ। শুনুন, এমন কিছু আনবেন যেন মাসেলস হয় পাপার মতো। টেস্ট যদি 1 নাম্বার না হয় তাহলে খানা ফেল। এত কিছু? মিস্টার নুডলস দেবে সব সমাধান। থ্যাংক ইউ। মিস্টার নুডলস, চটপট রান্না, ঝটপট পুষ্টি। কোথা থেকে যে আসে এরা? টাকারই তো তফাৎ আঙ্কেল, এসে যাবে। এসে গেল রিন পাওয়ার হোয়াইট ইয়েলো ফাইটার সহ, কাপড়কে রাখে ধবধবে সাদা, থাকুন উজ্জ্বল সব সময়। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। পরিবার, মূল্যবোধ, আমাদের সংস্কৃতি বেঁচে থাক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। টোটাল কেবল মাত্র $39.99 আপনি পাচ্ছেন 22টি বাংলা, 12টি হিন্দি, 8টি ইসলামিক, 7টি স্পোর্টস ও বাচ্চাদের 8টি কার্টুন চ্যানেল সহ 22টি ইংলিশ চ্যানেল। সংযোগের জন্য কল করুন 212-444-8138। নতুন ইনিংস শুরু করলেন তামিম ইকবাল। চট্টগ্রাম ক্লাবে হয়েছে আলোচিত এই বিয়ে। বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিসিবি বসের শঙ্কার সমালোচনা, দায় নিতে হবে তাকে বলেছে ক্রিকেট সংগঠকরা। ঢাকার ফুটবলে আসে ইউরো রুটিন, মুখ ঘুরিয়ে নেওয়া দর্শকদের মাঠ চেনাতে বাফুফের শিডিউল উদ্যোগ। কোটি টাকার